স্বাস্থ্যে বরাদ্দ যাই থাক, ভ্যাকসিনের টাকায় সমস্যা হবে না, আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বিনিয়োগ বাড়ার আশা। বাজেটে মহামারী মোকাবেলায় দিক নির্দেশনা নেই বলছেন বিশেষজ্ঞরা। রাজস্ব আদায় না হওয়ার শঙ্কা সিপিডির। প্রস্তাবিত বাজেটকে বাস্তব ভিত্তিক বলছে আওয়ামী লীগ। জনগণের সাথে ভাওতাবাজির অভিযোগ বিএনপির। নিত্যপণ্যের বাজারে বাজেটের প্রভাব, বেড়েছে চাল, আটা ও মাছ মাংসের দাম। দেশে সংক্রমিত ৮০% ভারতীয় ধরন। ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তের হার। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিভিন্ন দেশে ২.৫ কোটি ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র, স্বাগত জানালেন বিশ্ব নেতারা। স্বাস্থ্য বাজেটের বরাদ্দে খুশি হতে পারেননি বিশেষজ্ঞরা। বরাদ্দ গতবারের চেয়ে ৩,০০০ কোটি টাকা বেড়ে ৩২,৭৩১ কোটি টাকা হলেও করোনাকালে এই বরাদ্দকে হতাশাজনক বলছেন তারা। বিশেষজ্ঞরা মনে করেন ১০,০০০ কোটি টাকা আলাদা বরাদ্দ থাকলেও ব্যয়ের রূপরেখা থাকা দরকার ছিল। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনাকালে দেশের ৫০তম বাজেট। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩২,৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৪২%। নতুন অর্থ বছরে ১০,০০০ কোটি টাকার আলাদা বরাদ্দ আছে। বিশেষজ্ঞরা বলছেন, বারবারই স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও বাজেটে এর প্রতিফলন নেই। সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ও প্রাথমিক স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আরও বরাদ্দ দেয়া যেত বলেই মনে করেন তারা। সিনিয়র সিটিজেনদের সংখ্যা দিন দিন বাড়তেছে, এদের জন্য আলাদা একটা খাত তৈরি করা উচিত ছিল। এখন এটার জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা লাগতো, আবার আমাদের স্বাস্থ্য বিভাগে আলাদা অপারেশন প্ল্যান তৈরি করা লাগতো এবং আলাদা বাজেট রাখা উচিত ছিল। ডিজিজ প্রিভেনশন, ইলনেস প্রিভেনশন এন্ড হেলথ প্রমোশন, এটা হচ্ছে জনস্বাস্থ্যের অন্যতম মূল কাজ। এখানে প্রাইমারি হেলথ কেয়ারের কাঠামোটা নাই। সংক্রমণ প্রতিরোধ করবার যে ব্যবস্থাটা, সেটি হয়তো চোখে দেখা যায় না হাসপাতালের মতো, সেটি যদি আমরা জোর না দিই, এখানে কিন্তু হাসপাতালের জিনিসপত্র কেনাকাটার চেয়ে অনেক কম টাকা লাগে। স্বাস্থ্য বাজেটের বাইরে বরাদ্দ রাখা ১০,০০০ কোটি টাকা কিভাবে ব্যয় হবে তার কোনো রূপরেখা নেই। ফলে দুর্নীতির ফাঁকফোকর থেকে যাওয়ারও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ১০০ কোটি টাকা থোক বরাদ্দ হয়েছে স্বাস্থ্য খাতে গবেষণার জন্য, কিন্তু এই থোক বরাদ্দগুলা মানে নিয়ম মাফিক খরচ করতে চাইলে অনেক লম্বা আমাদের নিয়ম কানুন। বরাদ্দ থেকে কিন্তু এখানে দুটো একটা সমস্যা হয়। একটা হলো যে আপনি যদি নিয়ম কানুন সোজা করে দেন, তাহলে যারা সুযোগ সন্ধানী তারা কিন্তু এখান থেকে অনেক সেই দুর্বৃত্তপনা করতে পারে, যেটা প্রথম দিবসে দেখেছি আমরা। আবার নিয়ম কানুন যদি খুব কড়াকড়ি করেন, তাহলে টাকা খরচ করতে সবাই ভয় পাবে। বরাদ্দ কম হলে সুনির্দিষ্ট পরিকল্পনায় স্বচ্ছতার সাথে ঠিকঠাক খরচ করতে পারলেও এই বরাদ্দ দিয়েই অনেক কিছুই করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিকল্পিতভাবে খরচ করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক কিছু অর্জন হবে। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। জীবন, জীবিকা ও কর্মসংস্থানের কথা বলা হলেও প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে স্বচ্ছ কোনো রূপরেখা নেই বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রশ্ন তুলেছে প্রবৃদ্ধি ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়েও। তবে কর্পোরেট ট্যাক্স কমানো সহ বিভিন্ন বিনিয়োগ উৎসাহিত করা উদ্যোগগুলোকে ইতিবাচক বলছে সিপিডি। মেহেদী হাসানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই সিপিডির এই সংবাদ সম্মেলন।
বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, করোনা সংকটের মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ, টাকার শক্তিশালী অবস্থান, আমদানি রপ্তানি সহ অর্থনীতির বেশিরভাগ সূচক ইতিবাচক থাকায় বাজেট প্রণয়নে খানিকটা স্বস্তি পেয়েছে সরকার। আমাদের যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, সেটি আমরা কিন্তু শক্ত অবস্থানে ছিলাম। সিপিডি বলছে, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় জীবন জীবিকা বাঁচানোর কথা বারবার তুলে ধরলেও অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। নেই স্বচ্ছ কর্ম পরিকল্পনা ও উদ্ভাবনী কৌশলও। কোভিড ব্যবস্থাপনা নিয়ে এই বাজেট ডকুমেন্টে চিন্তার একটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু সেই চিন্তার স্বচ্ছতার সাথে বরাদ্দ কিংবা পদক্ষেপের কোনো মিল পাওয়া যাচ্ছে না। জীবন এবং জীবিকার মাধ্যমে আমরা এগিয়ে যাব, কিন্তু এখানে কি ধরনের রিফর্ম দরকার এবং কি ধরনের সংস্কার দরকার, কি ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার এবং কিভাবে করব, সেটার কোনো সঠিক স্বচ্ছ রূপরেখা নাই। এদিকে করোনা সংকট এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে 7.2% প্রবৃদ্ধি ও 3,89,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কিভাবে অর্জিত হবে, বাজেটে তারও কোনো দিক নির্দেশনা দেখছে না প্রতিষ্ঠানটি। বাস্তবায়ন সক্ষমতার দিকে কি পরিবর্তন করলাম যাতে করে আমি ওই 30% প্রবৃদ্ধিটা করতে পারি, সেটা রাজস্ব আদায় বলি বা সরকারি ব্যয়ের কথা বলি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে এবং তারা যেটা বলছেন সেটা থেকে কিন্তু বাস্তব অবস্থা থেকে প্রবৃদ্ধিটা আরো অনেক বেশি আমাদের করতে হবে। কর কমানো হয়েছে ব্যবসা বাণিজ্যে। বিনিয়োগ আকর্ষণের এই উদ্যোগ ইতিবাচক বলছে সিপিডি। তবে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ানো দরকার ছিল বলে মত সংস্থাটির। করমুক্ত আয় সীমা যদি বাড়ানো যায়, তাহলে সাধারণ মানুষের হাতে যদি তার ডিসপোজেবল ইনকাম বাড়ে, তাহলে তার পক্ষে এটি ব্যয় করার সুযোগ তৈরি হবে। 2021-22 অর্থ বছরে বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ না রাখার সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছে সিপিডি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব, বাস্তবভিত্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখে বিএনপি আবুল তাবুল বকছে। মাহমুদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং মনোনয়ন ফর্ম বিতরণ অনুষ্ঠান। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটে জীবন জীবিকাকে প্রাধান্য দিয়েছে সরকার। বাজেটকে ব্যবসা বান্ধব ও বাস্তবধর্মী বলে মন্তব্য করেন তিনি। এই বাজেটটি করা হয়েছে করোনা প্যান্ডেমিকের মধ্যে জীবন ও জীবিকার ব্যাপারটাই সবচেয়ে বেশি মাথায় এসেছে। এটা একটা বাস্তব ভিত্তিক বাজেট। বাজেট নিয়ে বিএনপির বক্তব্য অন্ধ বিদ্বেষ প্রসূত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। কাজে এই দলের কাছে কোনো শুভ বুদ্ধিসম্পন্ন চিন্তার কথাটা ভাবাই যায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চাঁদাবাজ মাদকাসক্তদের সদস্য করা যাবে না। কাউকে খুশি করতে বিতর্কিতদের দলে না ভেড়াতে মহানগরের নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য, ত্যাগী ও পরীক্ষিত যারা দুঃসময়ে দলের সঙ্গে ছিল। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কোনো ভিশন নেই বলে মনে করে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে বিশাল বাজেট উপস্থাপন জনগণের সাথে ভাওতাবাজির শামিল। রিপোর্টে জানাচ্ছেন জসিম জুয়েল। এবং প্রাণহানির সংখ্যা বৃহস্পতিবার 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট উপস্থাপনের পর প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের শুরুতেই বিএনপির মহাসচিবের অভিযোগ, প্রস্তাবিত বাজেট একেবারেই ব্যর্থ। মির্জা ফখরুল বলেন, বাজেটের 1/3 বেশি ঘাটতি যা বৈদেশিক এবং অভ্যন্তরীণ সোর্স থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। আসছে বাজেটে রাজস্বের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয় 8.2%, যা কল্পনাপ্রসূত। মোট বাজেটের 35.56%, অর্থাৎ 1/3 বেশি হলো ঘাটতি বা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বাজেটে কোনো ভিশন নেই এবং করোনাকালে এই বিপদের সময় অর্থমন্ত্রী কোনো ক্যারিশমাও দেখাতে পারেননি।
ফখরুলের অভিযোগ, করোনাকালে যারা বেকার এবং যাদের আয় কমে গেছে তাদের সুরক্ষার জন্য কোনো চিত্র বাজেটে নেই। টিকাদানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করারও সমালোচনা করেন মির্জা ফখরুল। দেশের বেকার ও আয় কমে যাওয়া মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়া উচিত। করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ করা হয়নি। সরকার 25 লাখ মানুষকে মাসে টিকা দেওয়ার কথা বলেছেন, সেটা কবে থেকে কার্যকর হবে, কিভাবে হবে সে সম্পর্কে কিছু নিশ্চিত বলা হয়নি। এই বাজেট মধ্যবিত্তদের জন্য হতাশার বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান কর্মসূচির মতো কিছু উদ্যোগ নেওয়া দরকার। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ যাই থাক, করোনার টিকা কেনায় অর্থের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী, কৃষিমন্ত্রী সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এতে বিনিয়োগ বাড়বে এবং নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন। এতে পরিকল্পনা মন্ত্রী, অর্থ উপদেষ্টা, কৃষিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, বাজেটে দেশীয় শিল্পের বিকাশকে উৎসাহিত করা হয়েছে। মেড ইন বাংলাদেশ পণ্যকে এগিয়ে নিতে বিদেশি পণ্য আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে না পারলাম, কর্মসংস্থান সৃষ্টি কেই করবে? গভর্নমেন্ট তো করতে পারবে না, গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে। প্রাইভেট সেক্টরকেই কর্মসংস্থানের ব্যবস্থাটাই দিতে হবে এবং সেই জন্য প্রাইভেট সেক্টরকেই আমাদের এই পুরো ইকোনমিক সিস্টেমের একদম ড্রাইভিং সিটে বসাতে হবে, তাদের বসতে হবে, আমাদের তাদের সাহায্য করতে হবে বসানোর জন্য এবং তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্থনীতি। করোনা মোকাবেলায় সরকারের বরাদ্দ যথেষ্ট বলে জানান অর্থমন্ত্রী। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটিয়ে তুলতে সহায়তা করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। স্বাস্থ্য খাত এটা এখন আমাদের plays a pivotal role in the entire economic system right at the moment. সুতরাং এটাকে আমাদের ম্যানেজ করতে হবে effectively, efficiently and comprehensively. এটা আমি একমত। স্বাস্থ্য বিভাগে যে বরাদ্দ সেটা স্যার গত অর্থ বছরে যে বরাদ্দ ছিল তার থেকে 13.3% বেশি বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য খাতে যারা এই ব্যয়ের সাথে জড়িত তা সেখানে একটা সমস্যা। বিনিয়োগ বাড়াতে এবং করোনা মোকাবেলায় ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, মূসক বলেন, এই সমস্ত কিছুই আমরা এগুলা কমাবো উইথ অ্যান অবজেক্টিভ। ঘাটতি বাজেট মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে বলে আশা করেন অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটের প্রভাব নিত্যপণ্যের বাজারে। সুনির্দিষ্টভাবে কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব না করা হলেও বেড়েছে চাল, আটা, ডিমের দাম। মাছ এবং মাংসের বাজারও চড়া, তবে সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। রাজধানীর বাজারের হালচাল জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সংসদে বাজেট প্রস্তাব পেশের একদিন পর রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট। মাছ, মাংস, ভোজ্য তেল সহ প্রায় সব নিত্যপণ্যের বাড়তি দামের চিত্র স্পষ্ট। গরু মাংসের প্রতি কেজি 600 থেকে 620 টাকা, ব্রয়লার 140 টাকা। গরুর মাংসটা আমি কিনলাম আপনার 620 টাকা করে। মুরগির মাংসটা মানে একটু বেশি আজকে মনে হচ্ছে আমার কাছে। আগে যেমন বাজেট হলে যে আমাদের একটা বেচা কিনে ভালো হতো, চাহিদা বাড়তো, এরকম ধরনের চাহিদা নাই। মাছের বাজারেও একই চিত্র। সব ধরনের মাছ কেজিতে 20 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম। অস্বাভাবিক, 1 কেজিতে 200-250 টাকা করে বেশি, এই অবস্থা বাজারে। মাছের দাম বেশি, গত সপ্তাহ থেকে 100 টাকা করে বাড়তি। দামের উত্তাপ ডিমের বাজারেও। মুরগির ডিম প্রতি হালি 32 টাকা, হাঁসের ডিম হালি প্রতি 40 টাকা। লাল ডিম হলো আজকে 100 টাকা, কালকে বেচি 90 টাকা, আজকে 100 টাকা। সাদা ডিম বেচি 85, আজকে 90। ভোজ্য তেলের দাম আগে থেকেই বাড়িয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো, কমার কোনো লক্ষণ নেই। পেঁয়াজ রসুনের দাম বাড়তি বাজেটের কারণে। নতুন চাল আসলেও বেড়ে যাওয়া দাম কমেনি। বাজার বাড়তি, আন্তর্জাতিক তেলের দাম বাড়ছে বলে, আবার চিনির দাম বাড়তি, রসুনের দাম বাড়তি, তারপরে মসুর ডাল তেলের দামও একটু বাড়ছে। চাউলের বাজারও একটু বাড়তি আছে বর্তমানে বাজার। আর এই যে আটা ময়দার দাম বাড়ছে, বাজেটের আগে বাড়ি গেছে। তেলের দামটা বেশি যাইতেছে, তেলের এই সপ্তাহে আরেক দফা দাম বাড়ছে। এই ছাড়া পেঁয়াজের দাম একটু বাড়ছে আর মশলার টুকটাক দাম বাড়ছে। মিনিকেট 60 টাকা ভালোটা, আর 28 ভালোগুলো 48-50, আর স্বর্ণা পাইজাম 48 টাকা,
আর মোটা সবচেয়ে কম দামে যেটা ওটা হলো 45 টাকা। 50 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। ডাঁটার লতি 50, ঝিঙ্গা 60, দুন্দুল 60, চিচিঙ্গা 40, 50, টমেটো 60। ক্রেতারা বলছেন সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে বাজার মনিটরিং জরুরি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে 50 জনের জিনোম সিকোয়েন্সিং করে করোনার 80% ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, আর 16% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট। আইইডিসিআর ও দেশীয় গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 34 জন ও শনাক্ত 1887, বাড়ছে দৈনিক সংক্রমণ হার। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দেশে 16 মে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের খবর জানায় আইইডিসিআর। এরপর 50 জনের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে আইইডিসিআর ও আইদেশি। 40টি নমুনায় পাওয়া গেছে ভারতীয় ভেরিয়েন্ট ও 8টিতে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্তদের 8 জনের ভারত ভ্রমণের ইতিহাস আছে। 18 জন বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে গিয়েছেন এবং বাকি 14 জন রোগীর দেশের বাইরে ভ্রমণের বা বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসার কোনো ইতিহাস পাওয়া যায়নি। বাংলাদেশে ভারতীয় ভেরিয়েন্টের কমিউনিটি সংক্রমণ আছে বলেও জানিয়েছে আইইডিসিআর। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 34 জন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,758, শনাক্ত 1,887, মোট শনাক্ত 8,07,867, নতুন করে সুস্থ হয়েছে 1,723। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.40%, মৃত্যুহার 1.58 এবং সুস্থতা 92.56%। 24 ঘন্টায় 60-19 জনের মৃত্যু হয়েছে, পুরুষ মারা গেছে 20 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 9 জন, ময়মনসিংহ বিভাগে মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনায় রাজশাহীতে একদিনে 16 জনের মৃত্যু, সীমান্ত জেলাগুলোতে বিধিনিষেধ জোরদার। বাড়ছে দেশের নদ নদীর পানি, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ভাঙন, যানবাহন পারাপার ব্যাহত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 16 জনের মৃত্যু হয়েছে। খুলনার 3 থানায় চলছে কঠোর বিধিনিষেধ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহীতে সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত দোকানপাট ও জনচলাচল বন্ধ রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটে 24 ঘন্টায় 16 জনের মৃত্যু হয়েছে। ভর্তি রয়েছে 225 জন। আমাদের হাসপাতালের বাইরে আর কোনো হাসপাতাল নাই, যার ফলে আমাদের একই হাসপাতালে এই যে করোনা পেশেন্ট এবং নর্মাল পেশেন্ট ম্যানেজ করতে যে নানা ধরনের সমস্যা হচ্ছে। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় শুক্রবার থেকে 1 সপ্তাহের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সাতক্ষীরায় শনিবার থেকে 7 দিনের লকডাউন কার্যকর হবে। এ সময় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা এবং 5 রোহিঙ্গা ক্যাম্পে লকডাউনের মেয়াদ আগামী 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নওগাঁ পৌর এলাকা ও নিয়ামতপুর উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিন চলছে। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার সীমান্তবর্তী 7 গ্রামে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে বিশেষ লকডাউনের 11তম দিন চলছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবার বাজেট প্রসঙ্গ। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী শিল্পপতিরা। বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলছেন তারা। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সময় উপযোগী আখ্যা দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন তারা।
আয় না থাকলে সম্পদের উপর সারচার্জ পরিশোধের বিধান বাতিল করা এবং ন্যূনতম সারচার্জ বিলুপ্ত করারও প্রশংসা করেন চেম্বার নেতারা। যে সকল শিল্প আমদানিকে রিপ্লেস করবে বেসিক্যালি তাদেরকে কর অব্যাহতি দেওয়া হয়েছে 10 বছরের জন্য এবং এর পাশাপাশি ভ্যাট অব্যাহতিও দেওয়া হয়েছে 1 বছর থেকে 5 বছর মেয়াদে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং এর সাথে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির গতি সঞ্চার করার জন্য প্রস্তাবিত বাজেট সময় উপযোগী। চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও টার্মিনাল নির্মাণ এবং চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা সহ মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করারও কথা বলেন তারা। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। অর্থনীতির চাকা গতিশীল রাখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 8 লেনে উন্নীত করা সহ দ্রুতগতির ট্রেন প্রকল্প বাস্তবায়ন এবং ঢাকার মতো স্যাটেলাইট সিটি নির্মাণের দাবি জানান চেম্বার নেতারা। অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে যে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে এবং বাজেটও সেটা বলেছে যে আমরা এই অনগোয়িং প্রজেক্টে আমরা কাজ করতেছি, কাজ করবে। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। বন্যাপ্রবণ প্রধান নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বিপদসীমা ছুঁই করছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে, তবে এখন পর্যন্ত বন্যার কোনো আভাস নেই। ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানিও বাড়ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাট পাটুরিয়ায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে, আর দৌলতদিয়া ঘাটেও বালু ভর্তি ব্যাগের বস্তা নদীতে বিলীন হতে চলছে। অভিযোগ, প্রায় 2 সপ্তাহ ধরে ভাঙনের তীব্রতা থাকলেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ভাঙন ঠেকাতে নেয়নি কোনো ধরনের পদক্ষেপ। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দেশের 21 জেলার গুরুত্বপূর্ণ নৌরুট হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। প্রতিদিনই পদ্মায় পানি বৃদ্ধি ও ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার পর স্রোত ও ঢেউয়ে ভাঙন শুরু হয়েছে পাটুরিয়ার 6টি ফেরিঘাটের 1 কিলোমিটার অংশে। দৌলতদিয়ায় 4 ও 5 নম্বর ঘাটে ভাঙনে নদীতে বিলীন হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা। ভাঙন দেখা দেয়ায় সংকুচিত হচ্ছে ঘাট এলাকা। ভাঙতে ভাঙতে প্রধান সড়কের কাছাকাছি চলে এসেছে ঘাট। এখন তো 3টে ঘাট মনে করেন আপনি ভেঙে গেছে, বুঝছেন, এরিয়া মনে করেন কোন পদক্ষেপ নিচ্ছে না। এইখানে ঠেকা দিলে আমরা এদিকে আমরা একটু থাকতে পারি। পাটুরিয়া ঘাটের সবকটা ঘাটই ভাঙন ধরেছে। 6টা ফেরিঘাট, 1টা লঞ্চ ঘাট। এই ঘাটের অবস্থা খুবই খারাপ। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে সবগুলো ঘাট বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। একটা 21 ডিস্ট্রিক্টের একটা দ্বার, এই দৌলতদিয়া ঘাটটাকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে কি করতে হবে? এই নদী ভাঙন এবং নদী শাসন করতে হবে। বিআইডব্লিউটিএ জানায় দৌলতদিয়ায় ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আমাদের পাটুরিয়ার অংশে আপনার আমাদের নিচে জিও ব্যাগ আছে, হ্যাঁ, যেখানে পলি করছে জিও ব্যাগের উপরে অরিজিনাল পাড়ে জিও ব্যাগ আছে। আর দৌলতদিয়াতে যেটা হয়, দৌলতদিয়ায় আমাদের কার্যক্রম চলতেছে। আশা করি পার্মানেন্ট যেটা হবে সেটা ওয়াটার বোর্ড ডিজাইন করতেছে, ওয়েটে প্রোটেকশন আশা করি সহসায় পেয়ে যাব। গত 2 বছরে নদী ভাঙনের 6টি ফেরিঘাটের 3টি বিলীন হয়ে গেছে। এখনো ঘাট 3টি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুরের পীরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার 4, কারাগারে পাঠানোর নির্দেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রংপুরের পীরগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভার্চুয়াল আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বড় আলমপুরের পাটগ্রামের এক গৃহবধূকে তার স্বামীর বন্ধু রনি ও তার 3 সহযোগী মিলে ধর্ষণ করে। এই ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বৃহস্পতিবার রাতে রনি, আলামিন, মামুন ও আফসারুলকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওর স্বামী আমাদেরকে জানালে লিখিত এজাহার হলো
লিখিত অভিযোগের প্রেক্ষিতে গতকালকে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং মামলা পরবর্তী সময়ে দ্রুততার সঙ্গে আমরা 4 জন ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবার ব্যবসা বাণিজ্যের খবর। এক মাস 4 দিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কমবে বলে আশ্বস্ত করছেন আমদানিকারকরা। এর আগে দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। এই সময় পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। এই অবস্থায় দেশে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আনতে 3 জুন থেকে আবারও আমদানির অনুমতি দেয় সরকার। গতকাল 4 গাড়িতে সর্বমোট 95 টন মাল হিলি স্তর বন্দরে প্রবেশ করেছে। আমদানিকারকদের সঙ্গে আমরা জানতে পারি যে হঠাৎ করে পেঁয়াজ আমদানি, তারা বলে যে নতুন করে আইপি নিয়ে আসার কারণে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যে বরাদ্দ যাই থাক, ভ্যাকসিনের টাকার সমস্যা হবে না আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী। বিনিয়োগ বাড়ার আশা। বাজেটে মহামারী মোকাবেলায় দিক নির্দেশনা নেই বলছেন বিশেষজ্ঞরা। রাজস্ব আদায় না হওয়ার শঙ্কা সিপিডির। প্রস্তাবিত বাজেটকে বাস্তব ভিত্তিক বলছে আওয়ামী লীগ। জনগণের সাথে ভাওতাবাজির অভিযোগ বিএনপির। নিত্যপণ্যের বাজারে বাজেটের প্রভাব। বেড়েছে চাল, আটা ও মাছ মাংসের দাম। দেশে সংক্রমিত 80% ভারতীয় ধরন। 24 ঘন্টায় 34 জনের মৃত্যু। বেড়েছে শনাক্তের হার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।